চীনের দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল ক্যান্টন বন্দর। চীনা ভাষায় কোয়াং চো শব্দবন্ধ পর্তুগিজ ভাষায় ক্যানটাও ধ্বনি বিকৃতি ঘটে ইংরেজি ক্যান্টন শব্দে পরিচিত হয়। এই ক্যান্টন বন্দরের মাধ্যমে চীন বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখে। নিজ সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে উচ্চ ধারণার জন্য চীন বিদেশিদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিত না। এই কারণে ক্যান্টনে বাণিজ্য ব্যবস্থায় কয়েকটি বৈশিষ্ট্য গড়ে ওঠে, কিন্তু বিভিন্ন কারণে ক্যান্টন বাণিজ্যের অবসানও ঘটতে দেখা যায়। চীনা জনগণ নিজেদের সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করত। চীনা সম্রাটও মনে করতেন যে চীন একটি স্বনির্ভর দেশ, তাই বিদেশিদের সঙ্গে চীনের বাণিজ্য করার কোনো প্রয়োজন নেই। বিদেশিদের অসভ্য, বর্বর, সামুদ্রিক দানব বলে মনে করতেন তিনি। তাই একমাত্র ক্যান্টন বন্দরের মূল ফটকের বাইরে তাঁবু খাটিয়ে বিদেশি বণিকেরা বাণিজ্যের জন্য সাময়িক বসবাস করত। চীনের মূল ভূখণ্ডে তাদের প্রবেশের অধিকার ছিল না। চীনা জনগণ ও চীন সম্রাট চীনকে স্বর্গীয় ভূমি বলে মনে করত। গ্রীষ্মকালে চীনা সম্রাট রাজধানী পিকিং ছেড়ে ক্যান্টনে বসবাস করতেন। গ্রীষ্মের প্রায় 3 মাস বিদেশি বণিকরা এখানে বাণিজ্য করতে পারতেন না। এই সময় তারা ক্যান্টনের দক্ষিণে পর্তুগিজ উপনিবেশ ম্যাকাওতে বাণিজ্য চালাত। ক্যান্টন বন্দরে বিদেশি বণিকদের প্রত্যক্ষভাবে চীনের সঙ্গে বাণিজ্য করার অধিকার ছিল না। তারা চীনা বণিক গোষ্ঠী কো হংয়ের মাধ্যমে বাণিজ্য করত। কো হংয়ের বণিকেরা চীনা সম্রাটের অধীনস্থ ছিল। পণ্যমূল্য স্থির করা, পণ্য নির্ধারণ করা, পরিমাণ স্থির করা, বিদেশি বণিকদের কার্যকলাপ নিয়ন্ত্রণ প্রভৃতি তাদের কাজের আয়তায় পড়ত। কো হং বণিক গোষ্ঠীর নির্ধারিত মূল্যে বিদেশি বণিকেরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে বাধ্য হতো। ক্যান্টন শহরের বাইরে 13টি কোম্পানি বা বণিক গোষ্ঠী 13টি কুঠি তৈরি করেছিল। বিদেশি বণিকেরা এইসব কুঠি ভাড়া নিয়ে বাণিজ্য করত। এই জন্য তাদের বার্ষিক 600 টিল ভাড়া দিতে হতো। অনেক দিক থেকে আবার ক্যান্টন বাণিজ্যকে একতরফা বলা যায়, অর্থাৎ ক্যান্টনে বিদেশি বণিকেরা কেবল চীনা পণ্য কিনতে পারত, কোনো পণ্য চীনে বিক্রি করতে পারত না। চীনা পণ্যের মধ্যে চা, চিনি, কাগজ, চীনামাটির বাসনপত্র ও রেশম ছিল প্রধান। বিদেশি বণিকেরা খালি জাহাজ এনে এই পণ্যগুলি কিনে নিয়ে যেত। এর ফলে তাদের আর্থিক লাভের পরিমাণ কমে যেত। চীনা সম্রাট ও চীনের অধিবাসীরা নিজেদের সর্বোৎকৃষ্ট জাতি বলে দাবি করার পাশাপাশি বিদেশি বণিকদের সামনেও চীনের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, আদব কায়দা রপ্ত করার সব রকমের পথ নিষিদ্ধ করেছিল। চীনের সম্রাট আশঙ্কা করতেন যদি বিদেশি বণিকদের ধর্ম ও সংস্কৃতির চীনে অনুপ্রবেশ ঘটে তাহলে চীনের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে। চীনে বাণিজ্য করতে হলে বিদেশি বণিকদের চীনা সম্রাটের বিধিনিষেধগুলি মেনে চলা আবশ্যক ছিল। ক্যান্টন বাণিজ্যের আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল কাওতাও প্রথা। কাওতাও প্রথার অর্থ হল যে কোনো বিদেশি সম্রাটের দর্শনপ্রার্থী হলেই তাকে আভূমি সাষ্টাঙ্গে প্রণাম করতে হতো। চীনা সম্রাটদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হলে বিদেশি বণিকদের এই প্রথা মেনে চলা ছিল আবশ্যিক। অন্যদিকে বিদেশি বণিকদের চীনে ব্যবসা করতে গেলে সম্রাটকে বিশাল অঙ্কের উপঢৌকন প্রদান করতে হতো। চীনের সরকারের নির্ধারিত নজরানা দিতেই বিদেশি বণিকরা বাধ্য থাকত। তবে একথাও ঠিক যে চীনে আগত বিদেশি বণিকদের সম্রাট নজরানা প্রদান করত, তবে তা ছিল খুবই নিম্নমানের। দীর্ঘকাল ধরে চলে আসা ক্যান্টন বন্দরে বিদেশিদের বাণিজ্য সংকটে পড়ে। শেষ পর্যন্ত ক্যান্টন বাণিজ্য পদ্ধতির অবসান ঘটে। এর অনেকগুলি কারণ লক্ষ্য করা যায়। ক্যান্টন বাণিজ্য লাভজনক হলেও বিদেশিদের, বিশেষত ইংরেজ বণিকদের কাছে অপমানজনক ছিল। কাওতাও ও নজরানা প্রথার বিভিন্ন বিধিনিষেধ চীনা আইনে বিচার তাদের অসহ্য করে তোলে। চীনা ও বিদেশি বণিকরা পরস্পরের প্রতি প্রথম থেকেই বিরূপ মনোভাবাপন্ন ছিল। চীনারা বিদেশি বণিকদের অবাঞ্ছিত বলে মনে করত, কারণ চীনারা ছিল আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষা সংস্কৃতির দিক থেকে সর্বোৎকৃষ্ট। তাই চীনাদের কাছে বিদেশি পণ্যের প্রয়োজন ছিল না। অথচ চীনের মহামূল্যবান চা বিদেশি বণিকদের বিক্রি করতে হতো, যা তাদের দেশে জন্মায় না।
ফলে বিদেশি বণিকদের প্রতি তাদের বিদ্বেষপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছিল। 1784 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর এক বিশেষ অনুষ্ঠানে ইংরেজ জাহাজ লেডি হিউজেস থেকে তোপধ্বনি করার সময় 3 জন ম্যান্ডারিন অর্থাৎ চীনা রাজকর্মচারী মারা যায়। এর প্রতিক্রিয়ায় চীনারা উত্তেজিত হয়ে ক্যান্টনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। চীনা প্রথা অনুযায়ী ইংরেজ গোলন্দাজটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ইংরেজরা নিরাপত্তার অভাব বোধ করে। ইংরেজ বণিকদের ক্যান্টন বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিলে কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি হেনরি জান্ডার্সের পরামর্শে চার্লস ক্যাথার্ড মিশন ক্যান্টনে পাঠানো হয়, কিন্তু পথে তাঁর মৃত্যু ঘটে। এরপর জর্জ ম্যাকার্টনি মিশন পিকিংয়ে পৌঁছায়। আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠান হলেও বাণিজ্য সম্পর্ককে কূটনৈতিক ভিত্তি দিতে চীনা সম্রাট সম্মত হননি। পরে 1816 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্ট আরেকবার চেষ্টা করেও ব্যর্থ হন। সব দিক বিচার করলে এটা তো বোঝা যায় যে ক্যান্টন বাণিজ্য ইংরেজ বণিকদের কাছে লাভজনক ছিল, তাই ক্যান্টন বন্দর ত্যাগ করতে তারা রাজি ছিল না। কিন্তু চীনা আইন ও দমনমূলক বিভিন্ন প্রথাগুলি তাদের কাছে ভীতিপ্রদ এবং অসম্মানজনক ছিল। এই জন্য চূড়ান্ত বিকল্প পথ হিসেবে যুদ্ধকেই তারা বেছে নিয়েছিল, যা 1839 খ্রিস্টাব্দের প্রথম আফিম যুদ্ধের পটভূমি রচনা করেছিল। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও।